সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম আপনাদেরকে যে সেলফ কনফ্লিক্ট বা সেলফ কনফ্লিকশন বলতে যে বিষয়টা বুঝি আমরা, আত্মদ্বন্দ্ব, নিজের ভিতরে নিজের সহমত সৃষ্টি করাটাই একটি ক্রাইসিস হয়ে দাঁড়ায় এক সময় মানুষের। তখন সে সিদ্ধান্তহীনতায় ভোগে এবং নিজের পরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এমনকি আপনি একটা সে বিষয়ে একেবারে স্থির সিদ্ধান্ত গ্রহণ করে আছেন যে আপনি এই কাজটি করবেন, কিন্তু চূড়ান্ত মুহূর্তে, এমনকি 11th আওয়ারেও আপনি জানতেন না চূড়ান্ত মুহূর্তে গিয়ে আপনি কি করবেন, কিভাবে বদলে যাবেন আপনি। এটি খুবই বিস্ময়কর ব্যাপার নয় কি? তার মানে মানুষ সে আত্মনিয়ন্ত্রণ করতে পারে না, অথচ সে তার অন্য ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে চায়, সমাজকে নিয়ন্ত্রণ করতে চায়, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে চায়, ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চায়। অথচ হাস্যকর বিষয়, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। যে ব্যক্তি দৃঢ় সংকল্প করে বের হয় যে আমি এই কাজটি করবোই আজকে, সেই ব্যক্তি 11th আওয়ারেও জানে না যে একটু পরে যে সেই কাজটি সে না করে তার উল্টোটা করে ফেলতে পারে, সে করে ফেলে। এবং এই কারণেই আমরা মানব জাতি আমাদের যুগে যুগে অনেক এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছি আমরা। তেমনি দুটি এক্সপেরিমেন্টের কথা আপনাদের কাছে আমরা জানাই। 1974 সালে সার্বিয়ার এক তরুণী সুন্দরী, বিষয়টি হয়তো অনেকে জানেন, মারিয়া আব্রামোভিচ তার নাম। এই মারিয়া আব্রামোভিচ মানুষের এই মনস্তাত্ত্বিক বিষয়টা নিয়ে চিন্তা করে মানব জাতিকে একটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয়। চ্যালেঞ্জটা ছিল যে সে বেশ কিছু সমাজের গণ্যমান্য ব্যক্তি, বুদ্ধিজীবী এবং সব ধরনের মানুষদেরকে সে আমন্ত্রণ জানায় তার বাড়িতে, এবং সে সেখানে একটা বড় হল রুমের মধ্যে সে অনেক অগুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় 72টি জিনিস সে একটা টেবিলের পরে সাজিয়ে রাখে এবং একটি কি বলা যায় সম্মতিপত্রে সে নিজে স্বেচ্ছায় স্বাক্ষর করেন যে রাত 8টা থেকে রাত 2টা পর্যন্ত তার সাথে এখানে উপস্থিত যারা আছেন তারা যে কোনো আচরণ করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। কিন্তু তার কোনো শত্রু ছিল না, তার আমন্ত্রিত অতিথি ছিল। দেখা গেল এই এক্সপেরিমেন্টে রাত 8টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত তার সাথে সবাই ওই ফুল টেবিল থেকে ফুল নিয়ে তাকে ফুল দিচ্ছিল, কেউ তার চুল আশ্রয় দিচ্ছিল, কেউ তাকে আদর করছিল, খুব সুন্দর ব্যবহার করছিল। কিন্তু এই 2.5 ঘন্টা পরে শেষের যে 2 ঘন্টা আস্তে আস্তে অতিক্রম হতে থাকলো, ওই উপস্থিত মানুষের মধ্যে যারা তাকে আদর করছিল, ভালোবাসা জানাচ্ছিল, তারাই তাকে থাপ্পড় মারছিল, তার সাথে দুর্ব্যবহার করছিল, তার কাপড় ছিঁড়ে নিচ্ছিল, তাকে নগ্ন করে ফেলেছিল, এমনকি তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলেছিল। শেষমেশ একজন তার গলা চেপে ধরে তাকে পিস্তল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল। অথচ এরা কিন্তু তার শত্রু কেউ ছিল না, তার পরিচিত অনেকে ছিল না। তাহলে কি হলো? যারা তাকে একটু আগে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো, আদর জানালো, ভালোবাসা জানালো, তারাই কিছুক্ষণের পরে কি কারণে তারা বদলে গেল, কি কারণে তারা তাকে হত্যা করতে বা তাকে নির্যাতন করতে উদ্যত হলো। এবং এরা যখন চলে যায় রাত 2টার সময়, তখন তারা মারিয়ার দিকে অনেকেই লজ্জায় তাকাতে পারছিল না যারা এইসব অপকর্ম করেছিল। এরপরে আরেকটি এক্সপেরিমেন্ট হয়েছিল 1998 সালে জার্মানিতে। এক্সপেরিমেন্টের নাম ছিল দাস এক্সপেরিমেন্ট। অত্যন্ত হাস্যকর, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের। কারণ আমরা প্রত্যেকটা মানুষই ডমিনেটিং টেন্ডেন্সি আমাদের মধ্যে সবসময় কাজ করে, অন্যকে দমন করবা, অন্যের পরে প্রভাব বিস্তার করা, কিন্তু নিজেকেই দমন করতে পারি না। আমরা নিজের কাছেই অসহায়, নিজের কাছেই আমরা চরমভাবে আবদ্ধ হয়ে আছে। আমাদের এই দাসত্বগুলো কি, সেগুলোকে চিহ্নিত করার জন্য পর্যায়ক্রমিক আপনাদেরকে আমরা সেখানে নিয়ে যাব। খুব ইন্টারেস্টিং একটা পর্বে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে এই কথাগুলো শোনেন। দাস এক্সপেরিমেন্টের মধ্যে 14 জনকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হলো যে এই 14 জন 15 দিনের জন্য, মাত্র 15 দিনের জন্য একটা জায়গায় তারা অভিনয় করবে। একটা গ্রুপ হবে ওর মধ্যে কয়েদি, জেলের কয়েদি, আরেকটা গ্রুপ হবে গার্ডরা তাদের সাথে কি আচরণ করে এবং কয়েদিরা কি আচরণ করবে অভিনয় করে দেখাতে হবে। কিন্তু তাদেরকে বলা ছিল যে কেউ কাউকে ফিজিক্যালি টর্চারিং করতে পারবে না বা আঘাত করতে পারবে না। কিন্তু দেখা গেল মাত্র 72 ঘন্টা পরে
তাদের সেই আচরণ চেঞ্জ হয়ে গেল। তারা কিন্তু সবাই জানতো যে এরা কেউ রিয়েল কয়েদি না, আর গার্ডরাও জানতো যে গার্ডরা কিন্তু কেউ নিজেরা অরিজিনাল গার্ড না। কিন্তু এই 72 ঘন্টা পরে তারা কয়েদিদের সাথে এমন আচরণ করা শুরু করলো যেটা তাদেরকে বলা হয়নি। গার্ড রূপী যারা অভিনেতা ছিলেন তারা সেখানে ওই জেলখানার লাইট অফ করে দিচ্ছিলেন, সেখানে গ্যাস দিচ্ছিলেন, সেখানে তাদের ফলে দুর্ব্যবহার করছিলেন, তাকে মারধর করছিলেন, এমনকি তাদেরকে ফিজিক্যাল টর্চারিং করতে করতে এমন একটা পর্যায়ে একটি মেয়ে তাদের মধ্যে ছিল, সেই মেয়েটাকে ধর্ষণ করতে তারা গিয়েছিল গার্ডরা, এবং একজনকে মেরে ফেলেছিল প্রায়। এই যে বিষয়টি এরকম হলো, তখন তারা এটাকে গোপন ক্যামেরায় ধারণ করছিল যে মানুষের এই আচরণগুলো কেন বদলে যাচ্ছে। তাদেরকে বলে দেওয়া হয়েছে যেটা জাস্ট অভিনয়, জাস্ট আপনার এখানে অভিনয়। কিন্তু অভিনয়ের মধ্যে গিয়েও মানুষ ঢুকে গিয়ে মানুষের সেই যে স্বভাব সুলভ চরিত্রের যেটা আমরা ঢেকে রাখি, আড়াল করে রাখি, সেটা কিন্তু সে আর আড়াল করে রাখতে পারেনি। অর্থাৎ আমরা যে পোশাক পরে সভ্য মানুষগুলো দাবি করি, আমরা পোশাকই একটা পশু। আমাদের ভেতরে কিন্তু ভয়ঙ্কর পশু আছে। পৃথিবীতে যত হিংস্র প্রাণী আছে তার চেয়ে সবচেয়ে বেশি হিংস্র হচ্ছে মানুষ, মানব জাতি। সেই হিংস্রতাকে আমরা ঢেকে রাখি চোখে দামি সানগ্লাস দিয়ে, দামি পোশাক দিয়ে, দামি অর্নামেন্টস দিয়ে, এবং দামি অলংকার দিয়ে, মিষ্টি মিষ্টি কথা বলে, স্বভাব সুলভ সুন্দর সুন্দর আচরণ করে। কিন্তু ভেতরে তার কিন্তু সুযোগ পেলে সেই পিশাচগুলো জেগে উঠবে, যে ভয়ঙ্কর পিশাচ সব কিছুকে তছনছ করে দিতে পারে, সব সভ্যতাকে, সব অর্জনকে, সব মানুষের জ্ঞান বিজ্ঞানের যা কিছু শিষ্টাচার শুদ্ধাচার বলতে বুঝি সবকিছুকে ধ্বংস করে ফেলতে পারে। একজন মানে খুব সভ্য ভদ্র নম্র স্বভাবের মানুষও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মানুষের এই দ্বৈততার বিষয়টা নিয়ে আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আরো কিছু মূল্যবান তথ্য দিব, তারপরে আপনাদের চিন্তার খোরাক হবে। ধন্যবাদ।